হোয়াট হ্যাপেন্ড টু দ্য গাজী ফায়ার ভিকটিমস? গাজী টায়ার্সে অগ্নির ঘটনায় ভুক্তভোগীদের সাথে কী ঘটেছিল? হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। কেমন আছেন সকালে? আশা করছি সকালেই ভালো আছেন। সো আমরা দীর্ঘদিন পর দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে আবারও একটি ক্লাস নিয়ে এসেছি, অনুবাদের ক্লাস। আর আজকেই এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে দ্য ডেইলি স্টার থেকে। আমরা এখানে এডিটোরিয়ালটি সম্পূর্ণ ভেঙে ভেঙে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস এবং নতুন স্ট্রাকচার রয়েছে সেগুলো আমরা খেয়াল করব। সো প্রথমে আমাদের হেডলাইনটি খেয়াল করুন। হেডলাইনটি খুবই সহজ, হোয়াট হ্যাপেন্ড টু দ্য গাজী ফায়ার ভিকটিমস। হোয়াট হ্যাপেন্ড খুবই সহজ, যে কী ঘটেছিল। এখন ঘটেছিল কার সাথে কী ঘটেছিল সেটা পরে বলা হচ্ছে যে টু দ্য গাজী ফায়ার ভিকটিমস। গাজী ফ্যাক্টরির যে আগুন, সেই আগুনের ভুক্তভোগীদের সাথে কী ঘটেছিল। একটু যদি ভেঙে ভেঙে যদি বলি, দেখুন হোয়াট শব্দটি হচ্ছে একটা WH কোশ্চেন ওয়ার্ড। এগুলো আবার দুইভাবে ফাংশন হয়, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, আর এটা প্রোনাউন হওয়ার কারণে এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারছে। এই হ্যাপেন্ডের যে হোয়াট কি, যেটা এখানে সাবজেক্ট, কোন ভার্বের সাবজেক্ট? হ্যাপেন ভার্বের সাবজেক্ট। যে হোয়াট কি হ্যাপেন, ঘটেছিল, কি ঘটেছিল। এখন কার সাথে ঘটেছিল সেটা আবার টু দিয়ে বলা হচ্ছে যে টু দ্য গাজী ফায়ার ভিকটিমস। গাজী ফায়ারের যে ভুক্তভোগী বা গাজী ফ্যাক্টরির আগুনের যে ভুক্তভোগী তাদের সাথে কি ঘটেছিল। এরও একটা বড় একটা ফ্রেজ দেখুন, দ্য গাজী ফায়ার ভিকটিমস। এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, যেটাকে ছোট্ট একটা শব্দ থেকে গঠন করা হয়েছে। প্রত্যেকটি ফ্রেজই আসলে একটা শব্দ থেকে গঠন করা হয়, মানে প্রথমে একটি শব্দ চয়ন করা হয়, তার আগে পূর্বে বিভিন্ন মডিফায়ার যুক্ত করে একটি নাউন ফ্রেজ তৈরি করা হয়। তাহলে ভিকটিমস ভুক্তভোগী, কেমন ভুক্তভোগী? ফায়ার ভিকটিমস, অগ্নি ভুক্তভোগী বা আগুনের ভুক্তভোগী। এখন আগুনটা আবার কোথাকার, সেটাকে আবার মডিফাই করছে আরেকটি শব্দ দিয়ে, যে গাজী ফায়ার ভিকটিমস। তাহলে এই ফায়ারটা প্রথমে নাউন, যেটা এই ভিকটিম সব নাউনকে মডিফাই করছে। যখন একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করে তখন সেটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। আবার গাজী শব্দটি এটা একটা নাউন, প্রপার নাউন, যেটা আবার এই ফায়ারকে মডিফাই করছে, এটাও তখন হয়ে যাচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এইভাবে কিন্তু আসলে ফ্রেজগুলো তৈরি করা হয়। তাহলে কি হলো আমাদের? হোয়াট হ্যাপেন টু দ্য গাজী ফায়ার ভিকটিমস। গাজী ফায়ার বা গাজী ফ্যাক্টরির অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ভুক্তভোগীদের সাথে কি ঘটেছিল। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে গাজী টায়ার্সে অগ্নির ঘটনায় ভুক্তভোগীদের সাথে কি ঘটেছিল। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইট ইজ কোয়াইট ডিসকনসার্টিং দ্যাট ইভেন আফটার দ্য পাসিং অফ 2 months দ্য ফল আউট অফ দ্য ডেডলি গাজী অটো টায়ার্স ব্লেজ ইন নারায়ণগঞ্জ rumbles on thanks largely to the lethargic response of the authorities. সো খেয়াল করুন, খুবই সহজ, যে ইট ইজ ইহা হয়, কি হয়? কোয়াইট একদম, অত্যন্ত, খুবই, কি খুব, ডিসকনসার্টিং উদ্বেগজনক। ডিসকনসার্ট মানে হচ্ছে যে উদ্বেগ হওয়া, পূর্ণ করে তোলা। আর এটা যেহেতু আইএনজি ফর্ম, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যে ইট ইজ কোয়াইট ডিসকনসার্টিং, এটা খুবই উদ্বেগজনক। যে দ্যাট কি উদ্বেগজনক সেটা কিন্তু পরে বলা হচ্ছে যে ইভেন আফটার দ্য পাসিং অফ 2 months, 2 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও, ইভেন আফটার সত্ত্বেও, পরেও, কিসের পরেও? দ্য পাসিং অতিবাহন সত্ত্বেও বা অতিবাহিত হওয়া সত্ত্বেও। কি অতিবাহিত হওয়া সত্ত্বেও সেটা কিন্তু আবার পরে অফ দিয়ে বলা হচ্ছে যে অফ 2 months, 2 মাসের অতিবাহন। দেখুন পাসিং শব্দটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে নাউন হিসেবে কাজ করছে, কারণ তার পূর্বে একটা দা যুক্ত করা হয়েছে, আর্টিকেল। ঠিক আছে, তাহলে দ্য ইভেন আফটার দ্য পাসিং, অতিবাহন সত্ত্বেও, অতিবাহন হওয়ার পরেও। অতিবাহন কিসের অতিবাহন? 2 months, 2 মাসের বাহন সত্ত্বেও কি হয়েছে? দ্য ফল আউট, ফল আউট মানে বিপর্যয়, আকস্মিক দুর্ঘটনা। তাহলে বলা হচ্ছে দ্য ফল আউট, বিপর্যয়, আকস্মিক দুর্ঘটনা। আকস্মিক দুর্ঘটনা কিসের? পরে আবার অফ দিয়ে বলা হচ্ছে যে অফ দ্য ডেডলি গাজী অটো টায়ার্স ব্লেজ। ব্লেজ মানে হচ্ছে আগুন, অগ্নিকাণ্ড। তাহলে কি হলো? ভয়াবহ গাজী অটো টায়ারের অগ্নিকাণ্ডের যে বিপর্যয় বা আকস্মিক দুর্ঘটনা, এই দুর্ঘটনা আবার কোথাকার সেটা বলা হচ্ছে ইন নারায়ণগঞ্জ। এখানে এই ইন নারায়ণগঞ্জ এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই পুরো নাউন ফ্রেজকে মডিফাই করছে। যে ফল আউট অফ দ্য ডেডলি গাজী অটো টায়ার্স ব্লেজ, যে ভয়াবহ গাজী অটো টায়ারের যে অগ্নি ঘটনা বা অগ্নি দুর্ঘটনার যে বিপর্যয়, সেটা কোথাকার? সেটা হচ্ছে ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের। তারপর আমাদের মূল ভার্ব চলে আসছে, দেখুন রাম্বলস অন,
খেয়াল করুন, রাম্বলস অন। এখানে দেখুন এই রাম্বলস অন কিন্তু এখানে এই পুরো বাক্যের মেন ভার্ব, এই ইভেন্ট থেকে শুরু করে এই অথরিটিস পর্যন্ত এই বাক্যের মেন ভার্বটা হচ্ছে রাম্বলস অন, রাম্বলস অন। এখন এই ভার্বের যে মেন সাবজেক্ট বা মেন নাউন সেটা হচ্ছে যে ফল আউট। দেখুন দ্য ফল আউট রাম্বলস অন, রাম্বলস অন মানে হচ্ছে চলমান থাকা, স্থায়ী হওয়া, শেষ না হওয়া এরকম। সো দ্য ফল আউট রাম্বলস অন, এই বিপর্যয় বা আকস্মিক দুর্ঘটনা কি হচ্ছে, রাম্বলস অন, এখনও চলছে, এখনও চলমান রয়েছে। এখন এই ফল আউটকে মডিফাই করার জন্য তার পরবর্তী শব্দগুলো আনা হয়েছে যে ফল আউট, কিসের ফল আউট, অফ দ্য ডেডলি অটো টায়ার্স ব্লেজ। এখন ডেডলি অটো টায়ার্স ব্লেজটা কোথাকার, ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে। তারপরে আমাদের মেন ভার্বটা এখানে চলে এসেছে রাম্বলস অন, তাহলে ফল আউট এখানে সাবজেক্ট, ভার্বটা হচ্ছে রাম্বলস অন। এই বিপর্যয় এখনও চলছে, কেন চলছে পরে বলা হচ্ছে থ্যাঙ্কস লার্জলি টু, এটা একেবারে নতুন একটা ফ্রেজ, থ্যাঙ্কস টু, অনেকে হয়তো জানেন না, থ্যাঙ্কস টু মানে হচ্ছে যে কারণে, বিকজ অফ, থ্যাঙ্কস টু বিকজ অফ। আর লার্জলি শব্দটি এখানে অ্যাডভার্ব যুক্ত করা হয়েছে, আমরা জানি যে একটা অ্যাডভার্ব কিন্তু বাক্যে শুধু প্রোনাউন বাদে বাক্যে সব কিছুকেই মডিফাই করতে পারে, ঠিক আছে। সেই হিসেবে এই লার্জলি শব্দটি এই থ্যাঙ্কস টু প্রিপোজিশনাল ফ্রেজকে বা কম্পাউন্ড প্রিপোজিশনকে মডিফাই করছে। এই থ্যাঙ্কস টু এটা আসলে একটা কম্পাউন্ড প্রিপোজিশন বলে এগুলোকে, যেমন ডিউ টু, অ্যাকর্ডিং টু, ঠিক আছে, ইন কেস অফ, ইন প্লেস অফ, এই ধরন। থ্যাঙ্কস টু মানে হচ্ছে কারণে, আর এটাকে আর একটু জোর প্রদান করার জন্য মাঝখানে একটা অ্যাডভার্ব যুক্ত করা হয়েছে লার্জলি, মানে প্রধানত, মূলত এরকম। তো থ্যাঙ্কস লার্জলি টু, প্রধানত কারণে, কিসের কারণে পরে বলা হচ্ছে যে দ্য লেথার্জিক রেসপন্স, লেথার্জিক রেসপন্স মানে নিরুদ্যম বা নিশ্চেষ্ট প্রতিক্রিয়া, লেথার্জিক নিশ্চেষ্ট, নিরুদ্যম, রেসপন্স প্রতিক্রিয়া। সো টু দ্য লেথার্জিক রেসপন্স, নিরুদ্যম বা নিশ্চেষ্ট প্রতিক্রিয়ার কারণে। এখন প্রতিক্রিয়াটা কার, পরে অফ দিয়ে বলা হচ্ছে অফ দ্য অথরিটিস, কর্তৃপক্ষের। তাহলে কি হলো যে কর্তৃপক্ষের নিরুদ্যম বা নিশ্চেষ্ট প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে, এই নারায়ণগঞ্জে ভয়াবহ গাজী অটো টায়ার ব্লেজের যে বিপর্যয় সেটা কি হচ্ছে, রাম্বলস অন, এখনও চলছে, এখনও চলমান রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে 2 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও শুধুমাত্র কর্তৃপক্ষের নিশ্চেষ্ট প্রতিক্রিয়ার ফলে নারায়ণগঞ্জে গাজী অটো টায়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের বিপর্যয় এখনও চলমান থাকার বিষয়টি উদ্বেগজনক। সো এখানে আমরা একটু ভেঙে ভেঙে দেখিয়েছি, দেখুন ইট, ইহা, এটি, ইজ, হয়, ডিসকনসার্টিং, উদ্বেগজনক, দ্যাট, যে, ইট ইজ কোয়াইট ডিসকনসার্টিং, দ্যাট, খুবই, এটি খুবই উদ্বেগজনক, একসাথে এখানে বলা হয়েছে। তারপরে টুক আবার ভেঙে ইভেন আফটার, পরেও সত্ত্বেও, দ্য পাসিং, অতিবাহিত হওয়া, অফ 2 মান্থস, 2 মাসের, সো 2 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও। পরবর্তী বাক্য হচ্ছে দ্য ফল আউট, বিপর্যয়, অফ, এর বা র, দ্য ডেডলি, ভয়াবহ, গাজী অটো টায়ার ব্লেজ, গাজী অটো টায়ার অগ্নিকাণ্ড, ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে, রাম্বলস অন, স্থায়ী হওয়া, থাকা, চলা, চলে, চলছে, চলমান, থ্যাঙ্কস লার্জলি টু, মূলত কারণে, দ্য লেথার্জিক রেসপন্স, নিশ্চেষ্ট বা নিরুদ্যম প্রতিক্রিয়া, অফ, র, এর, দ্য অথরিটিস, কর্তৃপক্ষ। তাহলে তারপর একত্রে এখানে এসেছে আমাদের দ্য ফল আউট অফ দ্য ডেডলি গাজী অটো টায়ার্স ব্লেজ ইন নারায়ণগঞ্জ রাম্বলস অন থ্যাঙ্কস লার্জলি টু দ্য লেথার্জিক রেসপন্স অফ দ্য অথরিটিস, শুধুমাত্র কর্তৃপক্ষের নিশ্চেষ্ট প্রতিক্রিয়ার ফলে নারায়ণগঞ্জে গাজী অটো টায়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের বিপর্যয় এখনও চলমান। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে অ্যাজ per a report by this daily, there is still no clear answer as to the fate of the 182 individuals, including women and children, reported missing since the catastrophe. As a result, their families have been left in the dark, waiting for closure that remains elusive. So খেয়াল করুন, as per এখানে ওই যে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে, অর্থ হচ্ছে যে অ্যাকর্ডিং টু অর ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে অনুযায়ী, অনুসারে। সো অ্যাজ পার, অনুসারে, কিসের অনুসারে, আর রিপোর্ট, একটি তথ্য বা প্রতিবেদন অনুসারে। এখন প্রতিবেদনটা কাদের কর্তৃক করা হয়েছে সেটা পরে বলা হচ্ছে যে বাই দিস ডেইলি, মানে ডেইলি স্টার কর্তৃক। সো অ্যাজ পার আর রিপোর্ট বাই দিস ডেইলি, এই ডেইলির বা এই পত্রিকার একটি প্রতিবেদন অনুসারে, প্রতিবেদন অনুসারে কি সেটা পরে বলা হচ্ছে যে দেয়ার ইজ স্টিল নো ক্লিয়ার আনসার, দেয়ার ইজ, আছে, পরে বলা হচ্ছে স্টিল নো ক্লিয়ার আনসার, কোনো স্পষ্ট উত্তর নেই। এখানে আসলে এটাকে নেগেটিভ করা হয়েছে, এই ক্লিয়ারের পূর্বে বা এই ক্লিয়ার আনসার এই নাউন ফ্রেজের পূর্বে নো যুক্ত করে। মূলত যদি এরকম করা হতো যে দেয়ার ইজেন্ট স্টিল ক্লিয়ার আনসার, এরকম যদি বলা হতো তাহলে কিন্তু এটা অতটা এমফাসাইজড হতো না। এই যে ক্লিয়ার আনসার
স্পষ্ট উত্তর যে নেই এটাকে এমফাসিস করার জন্য এই নো শব্দটি ক্লিয়ার আনসারের পূর্বে আনা হয়েছে। মানে নাউনকে নেগেটিভ করার মাধ্যমে পুরো বাক্যটিকে নাউন নেগেটিভ করা হয়েছে, যে দেয়ার ইজ স্টিল নো ক্লিয়ার আনসার, এখনও কোনো সঠিক উত্তর নেই। কিসের ব্যাপারে উত্তর নেই? অ্যাজ টু মানে হচ্ছে সো যা বলছিলাম এখানে অ্যাজ টু মানে হচ্ছে ব্যাপারে, অ্যাবাউট এরকম, ঠিক আছে। এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা ব্যাপারে অর্থে বা অ্যাবাউট এইরকম অর্থে ব্যবহৃত হয়। সো অ্যাজ টু ব্যাপারে, কিসের ব্যাপারে? দ্য ফেট মানে হচ্ছে যে ভাগ্য, নিয়তি, পরিণতি, মানে চূড়ান্ত যে ফলাফল আসে সেটাকে ফেট বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যাজ টু দ্য ফেট, এই চূড়ান্ত পরিণতির ব্যাপারে কিনি দেয়ার ইজ স্টিল নো ক্লিয়ার আনসার, এখনও কোনো সঠিক উত্তর নেই। অ্যাজ টু দ্য ফেট, চূড়ান্ত পরিণতির ব্যাপারে। এখন চূড়ান্ত পরিণতি কার সেটা পরে বলা হচ্ছে যে অফ দ্য 182 ইন্ডিভিজুয়ালস, 182 জন ব্যক্তির চূড়ান্ত পরিণতির ব্যাপারে এখনও কোনো সঠিক উত্তর নেই। তারপর বলা হচ্ছে যে এই যে 182 জন ব্যক্তি কারা সহ? ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন, মহিলা এবং শিশু সহ 182 জন ব্যক্তির সর্বশেষ যে পরিণতি সেটার ব্যাপারে এখনও কোনো সঠিক উত্তর নেই। এখানে এরকম বলার কারণ হচ্ছে যে এই যে যারা ভিতরে পুড়ে মারা গেছে বা যারা ভিতরে ছিল যখন অগ্নিকাণ্ড ঘটে, তারা আসলে পুড়ে মারাই গিয়েছে, তাদের অবস্থা কি, তারা ছাই হয়ে গেল না কি হলো, কোনো কি নেই, ক্লিয়ার আনসার নেই। এই কারণে বলা হচ্ছে তাদের যে চূড়ান্ত পরিণতি সেটার ব্যাপারে এখনও কোনো ক্লিয়ার আনসার নেই, এই কারণে বলা হচ্ছে চূড়ান্ত পরিণতি। তারপর বলা হচ্ছে যে রিপোর্টেড মিসিং, এখানে দেখুন সরাসরি একটা কমা দিয়ে রিপোর্টেড শব্দটি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হয়েছে, যেটা এই 100 ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং উমেন অ্যান্ড চিলড্রেন এই পুরো নাউন ফ্রেজের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। পোস্ট মডিফায়ার, যে 182 জন ব্যক্তি, মহিলা এবং শিশুসহ 182 জন ব্যক্তি, তাদেরকে কি করা হয়েছে? রিপোর্টেড, যাদেরকে প্রতিবেদন করা হয়েছে, যাদের ব্যাপারে বলা হয়েছে, রিপোর্টেড কি হিসেবে প্রতিবেদন করা হয়েছে? মিসিং, নিখোঁজ বলে প্রতিবেদন করা হয়েছে। কখন থেকে? সিন্স দ্য ক্যাটাস্ট্রফি মানে ওই বিপর্যয়, আকস্মিক দুর্ঘটনা। তাহলে এই আকস্মিক দুর্ঘটনা বা এই বিপর্যয়ের পর থেকে, বিপর্যয়ের সময় থেকে এই নিখোঁজ বলে প্রতিবেদিত বা প্রতিবেদন করা হয়েছে বা বলা হয়েছে, তেমন মহিলা এবং শিশুসহ 182 জন ব্যক্তির সর্বশেষ পরিণতির ব্যাপারে দেয়ার ইজ স্টিল নো ক্লিয়ার আনসার, এখনও কোনো সঠিক উত্তর নেই, স্পষ্ট উত্তর নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরের অংশ হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, ফলে কি হয়েছে? দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক। দেখুন দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার, হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, এটা এখানে আসলে একটা ইডিয়মস ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে বি লেফট ইন দ্য ডার্ক। এর মানে হচ্ছে যে কাউকে কোনো কিছু অবহিত না করা, কাউকে কোনো তথ্য না দেওয়া, কাউকে কোনো কিছু না জানানো, এরকম অবস্থায় থাকাকে বলে বি লেফট ইন দ্য ডার্ক। যেমন আমি একটি চাকরির ইন্টারভিউ দিয়েছি, এখন তারা বলেছে যে আমার চাকরিটি হবে কি হবে না সেটা আগামীকাল জানাবে, তাহলে এখনও কিন্তু আমি তথ্যটি পাইনি। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আম লেফট ইন দ্য ডার্ক, মানে আমাকে কোনো তথ্য জানানো হয়নি, তথ্য দেওয়া হয়নি, কিছু বলা হয়নি। সো আম লেফট ইন দ্য ডার্ক, আমাকে কিছু বলা হয়নি। তাহলে এখানে বলা হচ্ছে দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট, তাদের পরিবারগুলো অনিশ্চয়তার মাঝে রয়েছে বা তাদের পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি বা কোনো সংবাদ জানানো হয়নি। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করার কারণ হচ্ছে যে যেমন আমি যদি বলি যে আই অ্যাম লেফট ইন দ্য ডার্ক, তাহলে আমি শুধু আমার প্রেজেন্ট স্টেটকে বলছি যে এখন আমাকে কিছু জানানো হয়নি বা এখন আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, এর মানে হচ্ছে যে অনেক পূর্বে থেকেই আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি, এখন পর্যন্ত দেওয়া হয়নি, এখনও চলছে। এই কারণেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়েছে। তাহলে দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, তাদের পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি। তারপরের অংশ হচ্ছে যে ওয়েটিং ফর দ্য ক্লোজার দ্যাট রিমেইন্স ইলুসিভ, এখানেও এই ওয়েটিং শব্দটি আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এটা আসলে খুবই আনকমন ইউজ ইন ইংলিশ। সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা নাউনকে মডিফাই করার জন্য ঠিক তার পূর্বে বা পরে এই মডিফায়ারগুলো বসাতে হয়, অ্যাডজেক্টিভগুলো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কয়েকটি শব্দের পূর্বে থাকতে পারে, আবার কয়েকটি শব্দের পরে থাকতে পারে যে শব্দকে মডিফাই করছে। আবার বলছি, একটা অ্যাডজেক্টিভ যে শব্দকে মডিফাই করছে সেই শব্দ থেকে অনেকগুলো শব্দের পরে থাকতে পারে, আবার অনেকগুলো শব্দের পূর্বে থাকতে পারে। যেমন এখানে একটি উদাহরণ দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন যে ক্র্যাকড ফ্রম দ্য টপ টু বটম দ্য মিরর ওয়াজ নাও রুইন্ড,
এখানে দেখুন এই যে মিরর শব্দটিকে মডিফাই করছে ক্র্যাকড শব্দটি। মূলত যদি এরকম থাকতো যে দ্য ক্র্যাকড মিরর, ভাঙা আয়নাটি, ঠিক আছে, দ্য ক্র্যাকড মিরর, ভাঙা আয়নাটি, তাহলে এখানে কিন্তু এই ভাঙাটা কোথা থেকে কতটুকু ভাঙা সেটাকে একটু নির্দিষ্ট করার জন্য মাঝখানে শব্দগুলো যুক্ত করা হয়েছে। ক্র্যাকড ফ্রম টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত ভাঙা দ্য মিরর, আয়নাটি, ওয়াজ নাও রুইন্ড, এখন পুরো ধ্বংস। এ কারণে দেখা গেছে যে এই ক্র্যাক শব্দটি এই মিররকে মডিফাই করছে এবং এর মাঝে অনেকগুলো শব্দ রয়েছে এরকম, ঠিক আছে। একইভাবে এখানে ব্যবহৃত হয়েছে যে ওয়েটিং, যারা অপেক্ষা করছে, এই ওয়েটিং শব্দটি আবার মডিফাই করছে যে দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার, যারা অপেক্ষমান রয়েছে। কিসের অপেক্ষমান রয়েছে? ফর ক্লোজার। ক্লোজার মানে সমাপ্তি, মানে তাদের পরিবারের সাথে কি হলো, তাদের আত্মীয়দের সাথে বা স্বজনদের সাথে কি হলো, তারা পুড়ে মারাই গেল, কোথায় গেল, এই যে একটা সমাপ্তি, ঠিক আছে, একটা সমাপ্তি চাচ্ছে তারা, সেটার জন্য তারা কী করছে, কি ওয়েটিং ফর ক্লোজার, অপেক্ষমান। তারপর আবার এই ক্লোজার শব্দটিকে আবার মডিফাই করছে যে দ্যাট রিমেইন্স ইলুসিভ, যেটা ইলুসিভ রয়ে গেছে। ইলুসিভ মানে হচ্ছে যে এমন কিছু যেটা অর্জন করা যায় না, জানা যায় না, বোঝা যায় না, এরকম, মানে অধরা। বলা হচ্ছে যে ফর দ্য ক্লোজার, এমন একটা সমাপ্তির অপেক্ষা করছে, দ্যাট রিমেইন্স, যেটা রয়ে গেছে, ইলুসিভ, অধরা রয়ে গেছে। এখানে আরেকটি ব্যাখ্যা করা যেতে পারে, দেখুন ওয়েটিং শব্দটি আরেকটি ব্যাখ্যা করা যেতে পারে, সেটা হচ্ছে যে দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, কমা, তারপর ওয়েটিং বলা হচ্ছে। এখানে মূলত আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এটাকে রিডিউসড ক্লজ বলা যেতে পারে। মূলত এরকম ছিল যে দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, তাদের পরিবারকে কোনো তথ্য জানানো হয়নি, তথ্য দেওয়া হয়নি, অ্যান্ড দে আর ওয়েটিং, এবং তারা অপেক্ষা করছে, অর দে হ্যাভ বিন ওয়েটিং, অথবা তারা অপেক্ষা করেই যাচ্ছে। কিন্তু এটাকে এই যে রিডিউস করার জন্য ওই সাবজেক্ট বা অক্সিলারি ভার্বগুলো সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওয়েটিং শব্দটিকে রাখা হয়েছে। তাহলে দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন লেফট ইন দ্য ডার্ক, তাদের পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি, অ্যান্ড দে আর ওয়েটিং ফর দ্য ক্লোজার, সমাপ্তির আশায় রয়েছে, সমাপ্তির অপেক্ষায় রয়েছে, দ্যাট রিমেইন্স ইলুসিভ, যেই সমাপ্তিটা আবার কি অধরা রয়ে গেছে। তাহলে আমাদের সাজানো অনুবাদটা যদি আমরা দেখি, এই দৈনিকের একটি প্রতিবেদন অনুসারে আকস্মিক এই দুর্ঘটনার পর থেকে বিবৃতিতে বলা নিখোঁজ নারী ও শিশুসহ 182 জন ব্যক্তির শেষ পরিণতির ব্যাপারে এখনও কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। ফলে তাদের পরিবারগুলো অনিশ্চয়তার মাঝে থেকে এক অধরা সমাপ্তির অপেক্ষায় অপেক্ষমান। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ব্যাখ্যা হচ্ছে যে The sixth-story factory building was one of the main industrial sites that came under attack following the ouster of the Awami League government on August 5. তাহলে এটাও দেখুন খুবই সহজ বাক্য। দ্য সিক্সথ স্টোরি বিল্ডিং, 6 তলা বিশিষ্ট ফ্যাক্টরি বিল্ডিং, 6 তলা বিশিষ্ট কারখানা ভবন। এটাও কিন্তু একটা বড় একটি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকেও আবার প্রথমে একটি শব্দ চয়ন করা হয়েছে, তারপর মডিফাই করে বড় একটি নাউন ফ্রেজ হয়েছে। প্রথম যে শব্দটি ছিল সেটা হচ্ছে যে দ্য বিল্ডিং, ঠিক আছে, ভবন। এখন বিল্ডিংটা কেমন? বিল্ডিংটা হচ্ছে ফ্যাক্টরি বিল্ডিং, কারখানার ভবন। আবার ফ্যাক্টরিকে মডিফাই করছে আরেকটি শব্দ যে দ্য সিক্সথ স্টোরি ফ্যাক্টরি বিল্ডিং। মূলত ফ্যাক্টরি বিল্ডিং এটা একটা নাউন ফ্রেজ হওয়ার পরে এই নাউন ফ্রেজকে আবার এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। দেখুন বিল্ডিং ভবন, কেমন ভবন? ফ্যাক্টরি বিল্ডিং, কারখানা ভবন বা কারখানার ভবন। এখন কারখানার ভবনকে আবার এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মডিফাই করছে যে 6 স্টোরি ফ্যাক্টরি বিল্ডিং, 6 তলা বিশিষ্ট কারখানার ভবনটি কি হয়েছিল? আমাদের সাবজেক্ট চলে গেল, ভার্ব হচ্ছে যে ওয়াজ, ছিল। কি ছিল? ওয়ান অফ দ্য, একমাত্র ছিল, অন্যতম ছিল। কিসের মধ্যে অন্যতম ছিল? ম্যানি ইন্ডাস্ট্রিয়াল সাইটস। এখানে সাইটের অর্থ আমরা জানি যে ওয়েবসাইট বলে, আবার সাইটের অর্থ বিভিন্ন জায়গা, ভূমি, ঠিক আছে। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান, মানে শিল্প বা শিল্পের যে জায়গা সেগুলোই কিন্তু প্রতিষ্ঠান। এই কারণে এর বাংলা অর্থটি হবে শিল্প প্রতিষ্ঠান। তাহলে ছিল ওয়ান অফ দ্য ম্যানি ইন্ডাস্ট্রিয়াল সাইটস, বহু শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি ছিল বা বহু শিল্প প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ছিল। তারপর বলা হচ্ছে দ্যাট কেম। এখন এই দ্যাট শব্দটি দিয়ে আবার মডিফাই করা হচ্ছে যে এই সাইটসগুলো, ম্যানি ইন্ডাস্ট্রিয়াল সাইটস, মানে বহু শিল্প প্রতিষ্ঠানগুলো, সেগুলো কি হয়েছে? দ্যাট কেম, যেটা এসেছিল, কিসের এসেছিল? আন্ডার অ্যাটাক, হামলার নিচে এসেছিল। আক্ষরিক অর্থ যেগুলো হামলার নিচে এসেছিল, কিন্তু এটা একটা ফ্রেজ, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে যে হামলার শিকার হওয়া,
আমি যদি বলি যে আমি হামলার শিকার হয়েছি, তাহলে বলবো যে আই হ্যাভ কাম আন্ডার অ্যাটাক, আই হ্যাভ কাম আন্ডার অ্যাটাক। সে হামলার শিকার হয়েছে, হি হ্যাজ কাম আন্ডার অ্যাটাক, সে হামলার শিকার হয়েছে। তাহলে এই দ্যাট দিয়ে মডিফাই করা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাইটস, মানে দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইটস, বহু শিল্প প্রতিষ্ঠান, দ্যাট কেম আন্ডার অ্যাটাক, যেগুলো হামলার শিকার হয়েছে। কখন হামলার শিকার হয়েছে? ফলোয়িং দ্য আউস্টার, আউস্টার মানে হচ্ছে পদচ্যুতি বা ক্ষমতাচ্যুতি এরকম। তাহলে কি হলো? ফলোয়িং, পরে, কিসের পরে? দ্য আউস্টার, ক্ষমতাচ্যুতির পর। কার ক্ষমতাচ্যুতি? বলা হচ্ছে অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এই ম্যানি ইন্ডাস্ট্রিয়াল সাইটস দ্যাট কেম ইন আন্ডার অ্যাটাক, অনেক শিল্প কারখানা বা শিল্প প্রতিষ্ঠানগুলো হামলার শিকার হয়। কোন দিন? তারপর এই যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যে আউস্টার, সেটা কোন দিন? সেটা বলা হচ্ছে অন অগাস্ট 5, আগস্টের 5 তারিখে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যে কয়টি শিল্প প্রতিষ্ঠানে হামলা হয়েছিল তার মধ্যে এই 6তলা কারখানার ভবনটি অন্যতম। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে লেফট আনগার্ডেড ইন দ্য অ্যাবসেন্স অফ ল এনফোর্সমেন্ট ইট এন্ডিউরড রিপিটেড লুটিং অ্যান্ড ভ্যান্ডালিজম অ্যান্ড ওয়াজ আলটিমেটলি সেট অ্যাব্লেজ অন অগাস্ট 25। তাহলে খেয়াল করুন, এখানেও একটু জটিল বাক্য রয়েছে। লেফট আনগার্ডেড, এখানে মূলত ওই পূর্বের স্ট্রাকচারের মতো, মানে একটা অ্যাডজেক্টিভ তার যে শব্দটিকে মডিফাই করবে বা যে নাউন বা যে প্রোনাউনকে মডিফাই করবে, সেই নাউন বা প্রোনাউনের বেশ কিছু শব্দের পূর্বে থেকে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। দেখুন লেফট আনগার্ডেড, এই লেফট আনগার্ডেড এটা কিন্তু একটা ফ্রেজ যেটা মডিফাই করছে কাকে? এই যে ইটকে। আগে অনুবাদ করি, তারপর বুঝতে পারবেন যে লেফট পতিত থাকা, কেমনভাবে পতিত থাকা? আনগার্ডেড মানে অরক্ষিত, মানে যেটাকে পাহারা দেওয়া হয় না, রক্ষা করা হয় না। গার্ড মানে রক্ষা করা, পাহারা দেওয়া, দেখাশোনা করা। সো লেফট আনগার্ডেড, পতিত বা অরক্ষিত থাকা। কিসের মধ্যে অরক্ষিত থাকা? ইন দ্য অ্যাবসেন্স অফ ল এনফোর্সমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে। দেখুন ইন দ্য অ্যাবসেন্স, অনুপস্থিতিতে, কিসের অনুপস্থিতি? ইন অফ ল এনফোর্সমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে লেফট আনগার্ডেড, অরক্ষিত থাকা বা অরক্ষিত ছিল এমন। অরক্ষিত কি? ইট এন্ডিউরড। এখন ইটের যে অ্যান্টিসিডেন্ট সেটা কিন্তু ওই যে দ্য 6 স্টোরি ফ্যাক্টরি বিল্ডিং, এখানে বারংবার তারা রিডান্ডেন্ট করেনি, রিপিট করেনি একই সাবজেক্টকে, তারা প্রোনাউন ব্যবহার করেছে এবং এই প্রোনাউনকে মডিফাই করছে এই লেফট আনগার্ডেড শব্দগুলো। ঠিক আছে, তাহলে কি? লেফট আনগার্ডেড ইন দ্য অ্যাবসেন্স অফ ল এনফোর্সমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে অরক্ষিত ফ্যাক্টরি। এখানে ইটের অনুবাদটা যদি আমরা ফ্যাক্টরি করি বা ওই বিল্ডিংটা করি তাহলে কিন্তু সহজভাবে আসে, সুন্দর হয়। ফ্যাক্টরিটি কি করেছে? এন্ডিউরড। এন্ডিউর মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা, শিকার হওয়া, সম্মুখীন হওয়া, এরকম। সো ইট এন্ডিউরড, এটা শিকার হয়, সম্মুখীন হয়, দেখে। কি দেখে? রিপিটেড লুটিং অ্যান্ড ভ্যান্ডালিজম, বারংবার লুট এবং ভাঙচুরের শিকার হয়, সম্মুখীন হয়। এখানে দেখুন এই রিপিটেড শব্দটি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা এই লুটিং এবং ভ্যান্ডালিজমকে মডিফাই করছে। লুটিং নাউন এবং ভ্যান্ডালিজম এটাও নাউন, এবং এই নাউন, দুই নাউনকে এই রিপিটেড পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যাডজেক্টিভে মডিফাই করছে। যে এটা এন্ডিউরড, সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়? রিপিটেড লুটিং অ্যান্ড ভ্যান্ডালিজম, বারংবার লুট এবং ভাঙচুরের সম্মুখীন হয়। তারপর বলা হচ্ছে যে ইট অ্যান্ড ওয়াজ আলটিমেটলি সেট অ্যাব্লেজ, এবং এই ওয়াজ শব্দটি ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কিন্তু এইখানে এই যে ইটটা তারা বারবার আনেনি, যে ইট এন্ডিউরড এটা সম্মুখীন হয়, এবং ইট ওয়াজ আলটিমেটলি সেট, এবং চূড়ান্তভাবে বা সর্বশেষে কি করা হয়? সেট করা হয়, মানে সেট অ্যাব্লেজ। সেট অ্যাব্লেজ মানে আগুন দিয়ে দেওয়া। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। দেখুন বলা হয় যে হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন করা হয়েছিল। এখানে ক্যাপ্টেন শব্দটি স্ট্রাকচারের দিক থেকে বা গঠনগত দিক থেকে বা গ্রামাটিক্যালি ক্যাপ্টেন শব্দটি হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, আবার অর্থগত দিক থেকে এটা হয় অর্থগত দিক থেকে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তেমনি এখানে ইট ওয়াজ আলটিমেটলি সেট অ্যাব্লেজ, সেট অ্যাব্লেজ মানে আগুন দিয়ে দেওয়া বা অগ্নি পূর্ণ করে দেওয়া। তাহলে ইট ওয়াজ আলটিমেটলি সেট অ্যাব্লেজ, এটাতে শেষে কী করে আগুন দিয়ে দেওয়া হয়েছিল। কখন আগুন দেওয়া হয়েছিল? অন অগাস্ট 25, আগস্টের 25 তারিখে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে নিরাপত্তাহীন এই ভবনটি বারংবার লুটপাট ও ভাঙচুরের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত 25 আগস্টে এতে আগুন দেওয়া হয়। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে
That day, amid chaos and clashes among intruders, many individuals who had entered became trapped when the fire spread, with the gate allegedly locked from outside. তাহলে খেয়াল করুন, খুবই সহজ বাক্য। দ্যাট ডে, সেদিন কি হয়েছিল? amid the chaos and clashes, amid মানে কোনো কিছুর সময়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, ঠিক আছে? তাহলে amid the chaos and clashes, এই বিশৃঙ্খলা বা অরাজকতা এবং ক্ল্যাশেস সংঘর্ষ, তাহলে এই বিশৃঙ্খলা অরাজকতা বা এই সংঘর্ষের মধ্যে, সংঘর্ষের এই সময়ে, এই সংঘর্ষ কার মধ্যে? পরে এটা বলা হচ্ছে অ্যামাং ইন্ট্রুডার্স। ইন্ট্রুডার্স মানে হচ্ছে যে যারা অনুমতি ছাড়া বা জোরপূর্বক কোনো জায়গায় প্রবেশ করে, অনধিকার চেষ্টা করে, এরকম ব্যক্তিকে বলা হয় ইন্ট্রুডার, ঠিক আছে? এখানে মূলত দুষ্কৃতিকারীরা আমরা বলতে পারি, যারা সেখানে এসেছিল বিভিন্ন কেয়াস এবং ক্ল্যাশেস তৈরি করেছে, এ কারণে আমরা বলতে পারি যে দুষ্কৃতিকারীরা। তাহলে কি হলো যে amid the chaos and clashes among intruders, এই দুষ্কৃতিকারীদের মধ্যে কি অরাজকতা এবং সংঘর্ষের এই মধ্যে বা সংঘর্ষের এই পরিস্থিতিতে বা সংঘর্ষের সময়ে কি হয়েছিল? ম্যানি ইন্ডিভিজুয়ালস, বহু ব্যক্তি। এবং এখন বহু ব্যক্তিদেরকে আবার মডিফাই করছে, দেখুন, হু হ্যাড ইন্টার্ড, যারা প্রবেশ করেছিল, মানে এখানে উদ্দেশ্য হচ্ছে এই ফ্যাক্টরিতে কাজ করার জন্য যারা প্রবেশ করেছিল বা যারা ভিতরে ছিল, প্রবেশ করে যারা ভিতরে ছিল তাদেরকে বোঝানো হচ্ছে যে ম্যানি ইন্ডিভিজুয়ালস, বহু ব্যক্তি, হু হ্যাড ইন্টার্ড, যারা প্রবেশ করেছিল, তারা কি হয়েছিল? বিকেম ট্র্যাপড। দেখুন এখানে এই বিকেম, এটা কিন্তু আমাদের এই বাক্যের মেন ভার্ব, এবং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ম্যানি ইন্ডিভিজুয়ালস। তাহলে কি? ম্যানি ইন্ডিভিজুয়ালস বিকেম হয় কি হয়? ট্র্যাপড মানে চাপা পড়ে, বিকাম ট্র্যাপড মানে চাপা পড়া। সো বহু ব্যক্তি চাপা পড়ে। এখন বহু ব্যক্তি কারা, সেটাকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসা হয়েছে যে হু হ্যাড ইন্টার্ড, যারা প্রবেশ করেছিল। ম্যানি ইন্ডিভিজুয়ালস হু হ্যাড ইন্টার্ড, অনেক ব্যক্তি যারা প্রবেশ করেছিল, তারা কি হয়েছিল? বিকেম ট্র্যাপড, তারা চাপা পড়েছিল। দেখুন এখানে কিন্তু আবার দে, অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন যে আবারও দে নিয়ে আসেন, যে অনেক ব্যক্তি যারা প্রবেশ করেছিল তারা, বাংলায় অর্থটা তারা আসতে পারে, কিন্তু ইংরেজিতে কিন্তু সেরকম আসবে না। ইংরেজিতে সরাসরি হবে যে ম্যানি ইন্ডিভিজুয়ালস হু এন্টার্ড, কারণ ম্যানি ইন্ডিভিজুয়ালস এখানে সরাসরি নাউন, সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে এখানে, এটা শুধু একটা মডিফায়ার, যে বহু ব্যক্তি যারা প্রবেশ করেছিল বা যে সকল ব্যক্তিরা প্রবেশ করেছিল, বিকেম ট্র্যাপড, তারা আটকে পড়েছিল। কখন আটকে পড়েছিল? হোয়েন দ্য ফায়ার স্প্রেড, যখন আগুন ছড়িয়ে পড়েছিল। এখন স্প্রেড শব্দটি কিন্তু, শব্দটির যে তিনটি ফর্ম V1, V2, V3 কিন্তু একই রকম। এখানে হয়তো এটা ভার্ব 2তে রয়েছে যে হোয়েন দ্য ফায়ার স্প্রেড, যখন আগুন ছড়িয়ে পড়েছিল তখন বহু ব্যক্তি যারা প্রবেশ করেছিল তারা আগুনে চাপা পড়েছিল। তারপর বলা হচ্ছে যে উইথ দ্য গেট অ্যালেজডলি লকড ফ্রম আউটসাইড। তাহলে এই ফ্রেজটি খেয়াল করুন, এটা মূলত এই উইথ যদি বাদে ধরি, এটা মূলত একটা অ্যাবসোলিউট ফ্রেজ ছিল। অ্যাবসোলিউট ফ্রেজের যে সংজ্ঞা বা স্ট্রাকচার সেটা হয় যে সাবজেক্ট, তারপর এই নন ফিনিট ভার্ব, ঠিক আছে? অ্যাবসোলিউট ফ্রেজ মূলত প্রথমে থাকে একটা ক্লজ, সেই ক্লজকে ভেঙে তারা কি করে? সাবজেক্টকে রেখে দেয় এবং ভার্বটাকে নন ফিনিট ভার্ব করে তোলে, বাক্যটিকে ছোট করার জন্য বা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার জন্য। আবার কখনো কখনো এই অ্যাবসোলিউট ফ্রেজের পূর্বে উইথ যুক্ত করা হয়। যখন উইথ যুক্ত করা হয় তখন সেটা আবার অ্যাবসোলিউট ফ্রেজ থাকে না, তখন সেটা হয়ে যায় প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। দেখুন বলা হচ্ছে উইথ দ্য গেট, উইথ দ্য গেট, গেটের সাথে। এখন গেটের অবস্থাটা কি? গেটের অবস্থাটা হচ্ছে যে লকড, গেটটা ছিল তালাবদ্ধ, কোথা থেকে? ফ্রম আউটসাইড, বাইরে থেকে। আবার উইথ বাদে যদি আমরা ধরি যে দ্য গেট ওয়াজ লকড, মূলত বাক্যটি ছিল দ্য গেট ওয়াজ লকড, বাক্যটি কি? গেটটি তালাবদ্ধ ছিল ফ্রম আউটসাইড, বাইরে থেকে। কিন্তু তারা ওই যে মেইন ভার্বকে সরিয়ে দিয়েছে, ওয়াজ ছিল এখানে, ভার্বটি সরিয়ে দিয়ে তারা শুধু এখানে নন ফিনিট ভার্বটা রেখে দিয়েছে যে দ্য গেট অ্যালেজডলি লকড ফ্রম আউটসাইড, বাইরে থেকে বন্ধ ছিল। এখন আরেকটি ব্যবহার, এই যে অ্যালেজডলি শব্দটি যখন আপনি দেখবেন তখন অনুবাদ এরকম হবে। আক্ষরিক অর্থ যদি আমি বলি যে বাইরে থেকে গেটটি বন্ধ ছিল, অভিযুক্তভাবে বন্ধ ছিল, আক্ষরিক অর্থ অভিযুক্তভাবে বন্ধ ছিল। কিন্তু সবসময় এভাবে অনুবাদ করার চেষ্টা করবেন যে বাইরে থেকে গেটটি বা দরজাটি বন্ধ থাকার অভিযোগ করা হয়েছে, অভিযোগ আনা হয়েছিল, অভিযোগ রয়েছিল, এরকমভাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে সেই দিন দুষ্বৃত্তকারীদের মাঝে অরাজকতা ও সংঘর্ষের উক্ত পরিস্থিতিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন ভেতরে থাকা বহু লোক আটকে পড়ে এবং গেটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল বলে অভিযোগ করা হয়েছে। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফ্লেমেবল গুডস অল অ্যারাউন্ড অ্যান্ড দ্য বিল্ডিংস ম্যাসিভ সাইজ, ইট টুক 5 ফাইটার্স অ্যাবাউট 5 days টু ফুলি এক্সটিংগুইশ দ্য ফায়ার। খুব
খুবই সহজ বাক্য। দেখুন, ডিউ টু কারণে, কিসের কারণে, দ্য প্রেজেন্স উপস্থিতির কারণে, কিসের উপস্থিতি, অফ ফ্লেমেবল গুডস মানে দাহ্য বা পুড়ে যায় এরকম দাহ্য ফ্লেমেবল গুডস দাহ্য মালামালের কারণে বা দাহ্য পণ্যের কারণে, দাহ্য দ্রব্যের উপস্থিতির কারণে, ডিউ টু দ্য প্রেজেন্স উপস্থিতির কারণে, কিসের উপস্থিতি, অফ ফ্লেমেবল গুডস দাহ্য পদার্থের উপস্থিতির কারণে কি হয়েছে, এই যে দাহ্য পদার্থ সেগুলো কোথায় অল অ্যারাউন্ড চারদিকে, সব দিকেই থাকার কারণে, এবং আরও কিসের কারণে, অ্যান্ড বিল্ডিংস ম্যাসিভ সাইজ এবং বিল্ডিংয়ের বহু বিশাল সাইজ হওয়ার কারণে, বিল্ডিংয়ের ব্যাপক সাইজের কারণে। দেখুন এখানে ডিউ টু দিয়ে একেবারে এই সাইজ পর্যন্ত যুক্ত করেছে যে ডিউ টু দ্য প্রেজেন্স উপস্থিতির কারণে, কিসের উপস্থিতি, অফ ফ্লেমেবল গুডস অল অ্যারাউন্ড সব দিকে বা চারদিকে দাহ্য পদার্থের উপস্থিতির কারণে, এবং আরও কিসের কারণে, অ্যান্ড ডিউ টু দ্য বিল্ডিংস ম্যাসিভ সাইজ বিল্ডিংয়ের বিশাল আকার হওয়ার কারণে বা বিশাল আকারের কারণে কি হয়েছে, ইট টুক ফায়ার ফাইটার্স অগ্নি নির্বাপকদের লেগেছে, কতদিন লেগেছে, অ্যাবাউট 5 days প্রায় 4-5 দিন লেগেছে, কি করতে 5 দিন লেগেছে, টু ফুল এক্সটিংগুইশ দ্য ফায়ার পরিপূর্ণ আগুন নেভাতে। তো আমাদের সাজানো অবস্থা হচ্ছে যে চারদিকে দাহ্য পদার্থের উপস্থিতি এবং বিল্ডিংয়ের বিশাল আকারের কারণে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল। সো এই ছিল আমাদের আজকের অনুবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।